আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। সুপ্রিয় দর্শক, রাজনীতির মঞ্চে এমন কিছু মুহূর্ত আসে যখন বাস্তবতা কল্পনাকেও হার মানায়। যেসব মানুষকে একসময় শত্রু মনে হয়েছিল, সময়ের ব্যবধানে তারাই হয়ে ওঠে সবচেয়ে কাছের সঙ্গী। আবার যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা হয়েছে, তারাই একদিন পরিণত হয় কঠিন প্রতিপক্ষে। আজকের এই ভিডিওর প্রতিবেদনে আমরা তুলে ধরছি ঠিক তেমনই এক বিস্ময়কর রাজনৈতিক অবস্থার। আলোচনার কেন্দ্রে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীর প্রতীক। এক সময় তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, জিয়াউর রহমানের রাজনৈতিক সারথি। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! 2001 সালে যে জামায়াতে ইসলামীর একটি সামান্য আসনের দ্বন্দ্বে তিনি পুরো দল বিএনপির সঙ্গে চূড়ান্ত বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই একই অলি আহমেদ 2025 সালে এসে বিএনপির নেতৃত্ব ও তারেক রহমানের প্রতি জমা হওয়া তীব্র রাগ ও ক্ষোভ থেকে ঠিক সেই জামায়াতের সঙ্গেই নতুন করে জোট বাঁধছেন। শত্রুতার মূল কারণগুলো আজ বিস্তৃত। তারাই এখন পরম বন্ধু। যে জামায়াতকে কেন্দ্র করে দীর্ঘদিনের শত্রুতার জন্ম হয়েছিল, আজ তারাই এক টেবিলে। বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় ভাঙন যিনি ঘটিয়েছিলেন, সেই কর্নেল অলি কি এবারও দেশের রাজনৈতিক মানচিত্রে কোনো অপ্রতিরোধ্য ঘটনা কি ঘটাতে চলেছেন? এই প্রশ্নের গভীর উত্তর খুঁজতে হলে আমাদের অনিবার্যভাবে ফিরে যেতে হবে পেছনের দিকে। 2001 সালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে 4 দলীয় জোট তখন ক্ষমতা আসার দোরগোড়ায়। কিন্তু জোটের শরিক জামায়াতে ইসলামের সাথে মাত্র একটি আসন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন বিএনপির প্রভাবশালী নেতা কর্নেল অলি আহমেদ। তিনি চেয়েছিলেন ওই নির্দিষ্ট আসনে তার মনোনীত লোক নমিনেশন পাক। কিন্তু জোটের বৃহত্তম স্বার্থে বিএনপি সেই জোটটি জামায়াতকে ছেড়ে দেয়। খালেদা জিয়া সেই সময় অলির বিপরীতে জামায়াতকে প্রাধান্য দিয়েছিলেন। এতেই ঘটেছিল বিপত্তি। সেই সময় অলি প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। নির্বাচনের ফলাফল হলো তিনি অন্য সব আসনে জিতলেও ওই ঝামেলাপূর্ণ আসনটিতে হেরে যান। এই বিদ্রোহের মাসুল তাকে ভালোভাবেই দিতে হয়েছিল। খালেদা জিয়া সরকার গঠন করলেও কর্নেল অলি আহমেদকে তার মন্ত্রিসভায় জায়গা দেননি সেই সময়। আর তখন থেকে বিএনপিতে তারেক রহমানের উত্থান ঘটছে দ্রুত গতিতে। অলি আহমেদ, যিনি নিজেকে বিএনপির অন্যতম কর্ণধার মনে করতেন, তিনি তারেক রহমানের এই উত্থান এবং নিজের মন্ত্রিত্ব না পাওয়া কোনোটাই সহজে মেনে নিতে পারেননি। সেই সময় থেকেই মূলত তারেক রহমানের সাথে তার সাপে নিউলে সম্পর্কের তিক্ততা শুরু। 2006 সালের 22 অক্টোবর বিএনপির সরকারের মেয়াদ শেষ হতে সেই সময় আর মাত্র 7 দিন বাকি ছিল। ঠিক সেই সময় এমন এক চক্রাক্রান্তি লগ্নে কর্নেল অলি আহমেদ দিয়েছিলেন বিএনপিকে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। তিনি সেই সময় সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে সঙ্গে নিয়ে গঠন করেছিলেন নতুন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। তিনি শুধু একা গেলেন না, সঙ্গে নিয়ে গিয়েছিলেন বিএনপির 3 জন রানিং মন্ত্রী এবং 29 জন নির্বাচিত এমপিকেও। বিএনপির ইতিহাসে দল ভাঙ্গার এত বড় ঘটনা এর আগে কখনো ঘটেনি। এলডিপি তখন হাত মিলিয়েছিলেন বিএনপির চিরশত্রু আওয়ামী লীগের সাথে। যোগ দিয়েছিল শেখ হাসিনার মহাজোটে। আওয়ামী লীগ তখন কর্নেল অলিকে খুশি করতে 32টি এর মতো আসন ছেড়ে দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অলির এই দল ভাঙার ঘটনা মূলত দেশে 1-11 বা 1-11 আসার পথকে ত্বরান্বিত করেছিল। যদিও 1-11 শেষ হওয়ার আগেই আওয়ামী লীগের সাথে তাদের মহাজোট ভেঙে যায়। 2008 সালের নির্বাচনে এলডিপি এককভাবে লড়ে এবং কর্নেল অলি একাই জয়ী হন। তিনি একাই সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2012 সালে তিনি আবার ফিরে আসেন বিএনপির জোটে 20 দলীয় ঐক্য জোটের অধীনে। শোনা যায় 2013 সালে শেখ হাসিনা তাকে মন্ত্রিত্বের অফার দিয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের এই বিশ্বস্ত সহচর তখন বিএনপির প্রতি অনুগত ছিলেন। তিনি বিএনপি ছেড়ে চলে যাননি, মন্ত্রিত্বের অফারও গ্রহণ করেননি। দীর্ঘ 13 বছর তিনি বিএনপির সাথেই মাটি কামড়ে পড়েছিলেন। কিন্তু এবার 2025 সালে এসে
দৃশ্যের পটভূমি আবার নাটকীয়ভাবে বদলে গেল। এবার তিনি দেখলেন তার নিজের দল এলডিপি নেতারাই তাকে ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। তার দলের সেক্রেটারি রেদওয়ান আহমেদ সহ এলডিপির পুরোটা অংশই বিএনপিতে ভিড়ে গেল। এতে ক্ষুব্ধ, অপমানিত ও তীব্র অভিমানে জর্জরিত অলি আহমেদ এবার নিলেন তার জীবনের সবচেয়ে বড় ইউটার্ন, সবচেয়ে বড় ডিগবাজি। তিনি এবার বিএনপিকে শায়েস্তা করতে, তারেক রহমানকে এবার একটি রাজনৈতিক শিক্ষা দিতে এবার হাত মিলালেন সেই জামায়াতে ইসলামের সাথেই। 2001 সালে যাদের জন্য তিনি বিএনপি ছেড়েছিলেন, যাদের জন্য তিনি মন্ত্রিত্ব হারিয়েছিলেন এবং যাদের জন্য তিনি খালেদা জিয়ার আশীর্বাদ পেলেন না, আজ সেই বিএনপিকে শিক্ষা দিতে তিনি তাদেরই মানে জামায়াতের কোলে আশ্রয় নিলেন। কি আজব এই রাজনীতি, তাই না? যাদের মাধ্যমে শত্রুতার সূত্রপাত, আজ তারা গলাগুলি করছেন। আসলে রাজনীতিতে কথা বলা এবং কাজ করার আগে অন্তত 10 বার ভাবতে হয়, কারণ আজকের কথা কাল আপনার দিকেই বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। যেমনটি হয়েছে তারেক রহমানের সাথে। কদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এক ভিডিও বার্তায় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছিলেন, একটি দলকে আমরা 71-এ দেখেছি, তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, জামায়াতকে আবার সে 71-এর প্রেমে বন্দী করা, কোণঠাসা করা এবং 71-এর প্রেমে বন্দী করে তাদেরকে রাজাকার আল বদর গালি দেয়া। আশ্চর্যজনকভাবে এই বক্তব্যের ঠিক পরপরই আমরা দেখলাম যেই দলের বিরুদ্ধে তিনি 71-এর অভিযোগ তুললেন, সেই দলে এখন দলে দলে যোগ দিচ্ছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। এর আগে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, এরপর যোগ দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আর এরপরে জামায়াতে যোগ দিয়েছেন বীর প্রতীক কর্নেল অলি আহমেদ। বিশ্লেষকরাও বলছেন এটি সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি ঐতিহাসিক ঘটনা, আর এটি জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথে সবচেয়ে বড় সিগন্যাল এবং মোরাল সার্টিফিকেট বা নৈতিক বৈধতা। তবে কি তারেক রহমানের সেই 71-এর কার্ড ব্যর্থ হলো, বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসলো? প্রথমে আসা যাক এলডিপি ও কর্নেল অলির সমীকরণে। কর্নেল অলি আহমেদ বীর প্রতীক, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং একসময়কার প্রভাবশালী মন্ত্রী। তিনি আজ বিএনপির উপর ক্ষুব্ধ হয়ে জামায়াতের সাথে জোট করেছেন। যদিও ভেতরের খবর হলো জামায়াত এলডিপিকে একটির বেশি আসন ছেড়ে দেবে না, তবে এটি কর্নেল অলির জন্য একটি বড় রিয়েলিটি চেক। জামায়াত বুঝিয়ে দিচ্ছে আপনি বীর প্রতীক হতে পারেন, বীর মুক্তিযোদ্ধাও হতে পারেন, কিন্তু ভোটের মাঠে আপনার বর্তমান শক্তি খুবই সীমিত, আপনার ভোট অনেক কম। জামায়াত এখানে আবেগের চেয়ে বাস্তবতাকেই প্রাধান্য দিচ্ছে। তারা অলি আহমেদকে জোটে নিচ্ছে মূলত তার মুক্তিযোদ্ধা ইমেজকে ব্যবহারের জন্য, তাকে এমপি বানানোর জন্য নয়। কর্নেল অলিও হয়তো জীবনের শেষ সময়ে এসে এমপি হওয়ার চেয়ে তারেক রহমানকে একটি রাজনৈতিক শিক্ষা দেওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তাই একটি আসনেই তিনি সন্তুষ্ট থাকছেন। কিন্তু তার উপস্থিতি জামায়াতকে দিচ্ছে এক বিশাল রাজনৈতিক বৈধতা। জামায়াতকে 71-এর বিরোধী দল বলা হচ্ছে, সেই দলেই একজন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের মতো স্পষ্টভাষী মুক্তিযোদ্ধা যোগ দিচ্ছেন, আর সেই দলে রফিকুল ইসলামরা যাচ্ছেন, আর সেই দলে কর্নেল অলি আহমেদের মতো বীর প্রতীকরাও যাচ্ছেন। মেজর আখতারুজ্জামান, যিনি সবসময় সত্যি কথা বলার জন্য পরিচিত, তিনি যখন জামায়াতে যোগ দেন, তাদের পক্ষে কথা বলেন, তখন সাধারণ মানুষ ভাবে তাহলে নিশ্চয়ই জামায়াত তার আগের জায়গায় নেই। মুক্তিযোদ্ধারা যখন তাদের বিশ্বাস করছেন, আমরা কেন করব না? তারেক রহমানের জামায়াতের সেই উক্তি বর্তমানে শাপে বর হয়েছে। এটি জামায়াতের জন্য একটি সুপরিকল্পিত রিব্র্যান্ডিং বা নতুন করে ভাবমূর্তি গড়ে তোলার কৌশল ছিল, যেখানে তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ বিরোধী দলে আর থাকছে না। রাজনৈতিক বিশ্লেষকরাও এটাকে দেখছেন জামায়াতের একটি বড় সাইন বা লক্ষণ হিসেবে। একটি দল তখনই রাষ্ট্রীয় দলে যাওয়ার জন্য প্রস্তুত হয় যখন সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে সিভিল সোসাইটি এবং মুক্তিযোদ্ধারা তাদের গ্রহণযোগ্য মনে করেন। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন সেই গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণযুগ পার করছেন। জামায়াত এবং এলডিপির
এই নতুন জোট কি বিএনপির জন্য কোনো নতুন মাথা ব্যথার কারণ হবে? এসব প্রশ্নই এখন রাজনৈতিক মহলে সবার মনে। আপনার কি মনে হয়, কর্নেল ওলি এবং জামায়াতের এই নতুন কেমিস্ট্রি কি রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে, নাকি এটি কেবল ইতিহাসের পুনরাবৃত্তি? জানান কমেন্টের মাধ্যমে। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।